তো আসো আমরা শুরু করি। আজকে হলো কত নাম্বার? 12 নাম্বার ক্লাস মনে হয়। হ্যাঁ 12 নাম্বার না, না 13 নাম্বার ক্লাস। আচ্ছা যাই হোক, আসো আমরা গত ক্লাসে তোমাদের গ্যাসের সিলিন্ডার করানোর সূত্র পড়ালাম। দ্যাট মিনস কিছু থিওরি পড়ালাম গ্যাসের, তোমার কোন গ্যাসের কি বৈশিষ্ট্য, সিএফসি গ্যাস, এলপিজি গ্যাস, কোনটাতে কতটুকু ক্যালোরিফিক মান, এগুলো পড়ালাম। তারপরে গ্যাসকে তরলীকরণ করব কিভাবে সেটা পড়ালাম। এগুলো একটু থিওরি এমসিকিউ। এর পরবর্তীতে এই টপিকের আগ পর্যন্ত মাঝখানে যেটা আছে এটা আমরা পরের ক্লাসে পড়াচ্ছি। সেখানে আমরা অনেক এমসিকিউ আছে, গ্রিন হাউস গ্যাস কোনটা, আমাদের গ্লোবাল ওয়ার্মিং, তারপরে বায়ু দূষক, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা আছে মাঝখানে। তো আমি যেহেতু ওইগুলো একটু কম ইম্পর্টেন্স, আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক হলো এটা, এই জন্য আমি এখানে চলে আসলাম। ওকে, বুঝতে পারছি ঘটনা। এই মাঝখানে প্রায় 7-8 পেজ 10 পেজ বাদ আছে। এই বাদ পড়াটা আমরা আগামীকালকে পড়াবো, মানে নেক্সট ক্লাসগুলোতে পড়াবো। ওকে, আজকে একটা যাতে সুন্দর একটা ক্লাস হয় এই জন্য আমার এইখানে নিয়ে আসা। ওকে, আমার যদিও প্ল্যান ছিল না আজকে এটা পড়াবো, কিন্তু চিন্তা করলাম না আজকে একটা সুন্দর ক্লাস নেই, এই জন্য আমি এখানে আসলাম। আর ওটা নিলে আমার মানে নিজের কাছেও পড়ায় মজা পাবো না। মানে আমি চাই এমন কিছু পড়ায় যাতে তোমাদেরও পড়তে ভালো লাগে, যেখানে আমার নিজের বুঝাতে পারি। আর রিডিং পড়াই আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, ওইটা বললাম থিওরির সাথে পড়াবো কালকে। আরনিয়াসের আমরা আজকে নতুন টপিকের হেডলাইন এসিড ক্ষারক তত্ত্ব। হেডলাইন কি? এসিড ক্ষারক তত্ত্ব। এসিড কাকে বলে, ক্ষারক কাকে বলে। তো টপিকসটা তোমরা বাসায় যেয়ে নোট করো। আমি বই থেকেই পড়াচ্ছি, ঠিক আছে? আমি বই থেকেই ধরে ধরে পড়াবো এবং লাইন বাই লাইন পড়াবো এবং ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এসিড ক্ষারক তত্ত্ব দ্যাট মিনস আমরা যদি আসি যে একটা জিনিস, একটা যৌগ দিলাম তোমাকে, যেমন সাপোজ আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। এটা কি জিনিস? তোমরা আমাকে বললো ভাই এটা অ্যাসিড। তোমাকে আমি বললাম যে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি, তুমি বললে এটা ক্ষার। তাহলে তুমি কিভাবে বুঝবা একটা যৌগ এটা ক্ষার নাকি এটা অ্যাসিড? এ নিয়ে মোট 3টা থিওরি আছে। কয়টা থিওরি আছে? একদম ক্লিয়ার কাট কথা। কয়টা থিওরি আছে? একটার নাম হলো আরনিয়াসের থিওরি, এটা হলো ব্রাউনস্টার লাউরের থিওরি, আর এটা হচ্ছে লুইস অ্যাসিড মতবাদ বা লুইস থিওরি। তাহলে কোন একটা যৌগ অ্যাসিড নাকি ক্ষার সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য কয়টা থিওরি আছে? 3টা থিওরি আছে। তাহলে আমরা প্রথমত আজকে যে থিওরি দিয়ে শুরু করব তার নাম হলো আরনিয়াসের সূত্র। কার সূত্র? আরনিয়াসের সূত্র। আরনিয়াস সাহেব বলছে যে যে সকল যৌগ যারা যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে, যারা জলীয় দ্রবণে কি দিবে? হাইড্রোজেন আয়ন দিবে, তারাই হলো অ্যাসিড, আর কিচ্ছু না। তাহলে অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে, ভালো কথা। আর ক্ষার কারা? যারা জলীয় দ্রবণে ওএস আয়ন দিবে, তারা হলো কি? ক্ষার। তো আমরা এখানে একটু খেয়াল করি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সে হলো পানিতে, মানে জলীয়তে হাইড্রোজেন আয়ন দিছে, যেহেতু সে হাইড্রোজেন আয়ন দিচ্ছে এই জন্য সে অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড পানিতে যদি আমরা দেই তাহলে সে 2টা হাইড্রোজেন দিচ্ছে, তার মানে অ্যাসিড। তারপর তুমি তাকে ইথানোয়িক অ্যাসিড, সে জলীয় দ্রবণে H+ দিচ্ছে, তাই এটা কি? অ্যাসিড। তাহলে অ্যাসিড কাকে বলে? এখন যার মধ্যে H+ নাই তাহলে সে কি হবে? হ্যাঁ, OS না, এস নাই, OSও নাই, তাহলে তার কি হবে? আমরা যেমন তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে কার্বন ডাইঅক্সাইড এটা কি? কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিড। কই, কিন্তু এই থিওরির মাধ্যমে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে। তার মানে এই অ্যাসিড ক্ষারের তত্ত্ব যে আরনিয়া সাহেব দিয়েছে, ওই যে রাদারফোর্ডের মডেলের মতো, যে রাদারফোর্ডের মডেলের পরে আবার তার ভুল আছে, এরপরে বোরের মডেল আসলো। তার মানে তার কথাটা এত সুন্দর হয় না। কি নিয়ে আপনার হাইড্রোজেন নিয়ে পড়ে আছেন? হাইড্রোজেন থাকবে তেমন কোনো কথা আছে নাকি? যাদের হাইড্রোজেন নাই তারা কি হবে? যারা জলীয় হবে না গ্যাসীয় হবে তারা কি হবে? আপনি কি এমন থিওরি দিলেন? এটা হলো ওনার ব্যর্থতা, ঠিক আছে? তাহলে আমরা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে আরনিয়াস অ্যাসিড বলবো, সালফুরিক অ্যাসিডকে আরনিয়াস অ্যাসিড বলবো, ইথানোয়িক অ্যাসিডকে আরনিয়াস বলবো, কারণ আরনিয়াসের কথা মতো তারা হলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিছে। ওকে, আচ্ছা। তাহলে ক্ষারকের সংজ্ঞা কি? যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় তারা হলো কি? ক্ষারক। ওকে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি এটা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে কি করছে? ওএস আয়ন দিল। পটাশিয়াম হাইড্রোক্সাইড পানিতে কি দিছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে কি দিছে? ওএস আয়ন দিছে। ওকে, তাহলে আরনিয়াস থিওরি কি তোমরা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? কয়টা কথা? মাত্র 2টা কথা। তার সাফল্য কি? তো বলছো জলীয় দ্রবণে। এখন আসি তার কি, ওই যে আর রাদারফোর্ড মডেলে কি ছিল? সাফল্য ছিল, তারপরে কি ছিল? ব্যর্থতা কি বা সীমাবদ্ধতা কি মনে আছে না? তো ঠিক একই রকম। তাহলে জলীয় দ্রবণে অম্ল এবং ক্ষারকের বিভিন্ন বিক্রিয়ার ব্যাখ্যায় আরনিয়াস খুবই কার্যকরী। তাহলে 1 নাম্বার কথা, তার সাফল্য হলো জলীয় দ্রবণ যারা তাদের ব্যাখ্যার জন্য তার থিওরিটা খুব ভালো কাজে দেয়। 2 নাম্বার,
যে কোনো শক্তিশালী অম্লের সাথে যে কোনো ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রতিমূল পানি উৎপন্ন হতে যে তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে এবং তার নির্দিষ্ট হওয়ার কারণ এসিড ক্ষারক তত্ত্ব সহজে ব্যাখ্যা করে। আচ্ছা, এখানে একটা কথা বলছি, আমরা একটু বুঝাই। তোমাদের কি মনে আছে কিনা এসিডের সাথে মনে করো তুমি যদি একটা ক্ষারের বিক্রিয়া করো তাহলে একটা কি বিক্রিয়া হয় মনে আছে? প্রশম বিক্রিয়া না? এসিড ক্ষারের বিক্রিয়া লবণ এবং পানি তৈরি হবে, এবং কি তৈরি হবে? লবণ এবং পানি। এই বিক্রিয়াটাকে কি বলা হবে? প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হবে প্রশমন তাপ। কি তাপ? 57.34 কিলোজুল পার মোল। প্রশমন তাপ কত রে? এটা তো নর্মাল, সবার ক্ষেত্রে এমন না, চেঞ্জ আছে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আরেক রকম, তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে আরেক রকম। এটা নিয়ে একটা চার্ট আছে যেটা তোমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায় আছে না, আমরা তো তোমাদেরকে পড়াইছি হলো শুধু হলো শর্ট সিলেবাস, কিন্তু লং সিলেবাস বাকি আছে, কিন্তু অতটুকুর মধ্যে এই পড়াগুলো আছে, তাপ নিয়ে আলোচনা। আচ্ছা, বলছে এই ব্যাখ্যা এখানে দেওয়া যায় বলছে। আচ্ছা, আরোনিয়াসের তত্ত্ব অনুসারে অম্ল ক্ষারকের তীব্রতাকে তাদের কে এ এবং কেবি দিয়া নাকি প্রমাণ করতে পারি আমরা। ওই যে আমরা তোমাদের কি মনে আছে কিনা কে এ এবং কেবি, কে এর মান যার বেশি তার অ্যাসিডের বিয়োজন মাত্রা বেশি, এবং সেই শক্তিশালী অ্যাসিড কেবির মান যার বেশি সে হলো ক্ষারের বিয়োজন মাত্রা বেশি এবং সেই হলো শক্তিশালী ক্ষার। তো বলছে এই কথাটাই যে তার সূত্র দিয়ে, তার থিওরিতে আমরা কে এ এবং কেবির মান বের করতে পারি। এই কথাটা এখানে আবার সে বলছে যে অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান যার বেশি তার বিয়োজন মাত্রা বেশি, আর যার বিয়োজন মাত্রা বেশি সবল অ্যাসিড হবে। ক্ষারকের ক্ষেত্রে কেবির মান যার বেশি সে হলো তীব্র ক্ষারক। অর্থাৎ আমরা কে এর মান জানতে পারি, কেবির মান, তারপর ওদিক দিয়ে আমরা কি করতে পারি? প্রশমন তাপের বিক্রিয়াগুলোতে ভূমিকা আছে। তুমি জাস্ট এই কথাগুলো মনে রাখলেই চলবে। কিসের জন্য? নিজে বোঝার জন্য, পরীক্ষাতে আসবে না। আরোনিয়াস তত্ত্বের সীমাবদ্ধতাতে আসো। তাহলে আমরা আরোনিয়াসের যে থিওরি তার কি কি সীমাবদ্ধতা আছে আমরা সেখানে চলে যাই। নাম্বার 1 বলছে অম্লক্ষারক তত্ত্ব জলীয় দ্রবণে কার্যকরী হলেও অজলীয় দ্রবণে মোটামুটি কার্যকরী নয়। তাহলে আমরা এটা তোমাদেরকে অলরেডি বলছি আমি, যে আরোনিয়াস তত্ত্বের একটা ব্যর্থতা কি, তারা শুধু জলীয় দ্রবণের জন্য মডেলটা দিল, কিন্তু অজলীয় দ্রবণের ক্ষেত্রে কি হবে, কে অ্যাসিড কে ক্ষার সেটা বলছে, বা যারা হাইড্রোজেন দিবে না তারা কি হবে সেটা বলছে না। অর্থাৎ পানির অনুপস্থিতিতে এই অম্লক্ষারক ধর্ম ব্যাখ্যা করতে পারবা না, মানে জলীয় দ্রবণ মানে পানি লাগবেই। 2 নাম্বার, কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড ইত্যাদি লবণে জলীয় দ্রবণ অম্লধর্মী হয়। ইত্যাদি লবণের জলীয় দ্রবণ হাই কি রে ভাই, কপার সালফেট এই লবণের জলীয় দ্রবণটা কি হয়ে থাকে কিন্তু। আচ্ছা, এই লাইনের ব্যাখ্যাটা কি তুমি জানো কেমনে হয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী? তোমাদের মনে আছে কিনা লবণের আদ্র বিশ্লেষণ একটা টপিক লেখাই দিয়েছিলাম ভাপার দ্রবণের আগে দিয়া একটা ক্লাসে, যে এই লবণের দ্রবণটা হবে অম্লীয় দ্রবণ, আর এটা হবে কি ক্ষারীয়, লেখানো হয়েছিল তোমাদের। হ্যাঁ, তো তো এই কপার সালফেট, কারণ এই যে সালফেট আয়নটা এটা আসলো কোত্থেকে? সালফিউরিক অ্যাসিড থেকে আসলো। ফেরাস সালফেট, সালফেটটা আসলো কোথায়? সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে আসলো না, সালফেট থেকে আসলো, সালফিউরিক অ্যাসিড থেকে আসলো। তো বলছে এই যে লবণগুলোর দ্রবণ অম্লধর্মী হয়, আবার সোডিয়াম কার্বনেট এর দ্রবণ ক্ষারধর্মী হয়। কেন হয় এগুলো কিছু বলছেন আপনি? একটা পাত্রের ভিতরে আমি ফেরাস সালফেট রাখলাম, একটা পাত্রে আমি কপার সালফেট রাখলাম, পাত্রটা অম্লীয় হয়ে গেল। কি রে ভাই, আমি রাখলাম ফেরাস সালফেট, আমি তো এখানে কোনো এইচ রাখি নাই, রাখছি এখানে কোনো এইচ আছে? লবণটা কেন? আমি তো রাখছি লবণ, কিন্তু জিনিসটা অ্যাসিড হইলো কেন? তার ব্যাখ্যা আপনি দিতে পারছেন না? কথাকে বোঝাতে পারছি? তাইলে এই ব্যাখ্যা দিতে পারে নাই। তারপরে আসেন 3 নাম্বার ব্যর্থতাতে আসেন। তাহলে আমরা লবণের দ্রবণের অম্ল ক্ষারধর্মিতা ব্যাখ্যা দিতে সে পারে না। 3 নাম্বার, গ্যাসীয় অবস্থায় কোনো যখন অম্ল ক্ষারক ধর্ম ব্যাখ্যা করতে পারে না, অলরেডি বলছি আমরা। তাহলে অ্যামোনিয়াটা ক্ষারক, দেখো কোন অবস্থায় আছে? গ্যাসীয় অবস্থায় আছে। হাইড্রোক্লোরিক অম্ল, আচ্ছা কি অবস্থাতে? গ্যাসীয়। গ্যাসীয় অবস্থায় তো আমরা এখানে কোনো পানি দিছি, এখানে কোনো জলীয় করছে। তাহলে এই যে অ্যামোনিয়াটা ক্ষার, ঠিক আছে, এই ব্যাখ্যা ক্ষার কেন সেই ব্যাখ্যা এখানে দিতে পারতেছে না। সে তো বলছে ওয়েস যারা তারা ক্ষার, এখানে ওয়েস আছে। সে বলছে জলীয়, এখানে কি জলীয় আছে? তাহলে তার মানে আমরা শুধুমাত্র ব্যর্থতার মধ্যে 1 নাম্বার ব্যর্থতা কি বলবো? জলীয় বাদ দিয়া কোনো কিছুর মধ্যে সে ব্যাখ্যা দিতে পারে না। গ্যাসীয়র ক্ষেত্রেও ব্যাখ্যা দিতে পারে না, তারপরে ওই যে লবণ দ্রবণেও ব্যাখ্যা দিতে পারে না, কঠিনের তো ব্যাখ্যা হবেই না। আরোনিয়াস তত্ত্বে হাইড্রক্সিল মূলক যুক্ত যৌগগুলোকে ক্ষারক বলা হয়েছে। কাদেরকে ক্ষারক বলছে?
যাদের মধ্যে ওএস মূলক আছে তাদেরকে ক্ষারক বলছে, কিন্তু ধাতব অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড ক্ষার কেন রে? ধাতব অক্সাইডটা ক্ষার, সে ব্যাখ্যা দিচ্ছে। সে কি বলছে ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় কেন? এই যে অ্যামোনিয়াতে ক্ষার কোনো কাহিনী বলছে? তারপর অ্যামিন 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 মানে হচ্ছে এটা RnH2, অ্যামিন মানে কি RnH2, এটা তো ক্ষার বলছে। অ্যানিলিন মানে ArNH2, অ্যানিলিন এটা যে ক্ষার ধর্ম সেটা ব্যাখ্যা দিছি না। তার মানে আমরা বুঝতে পারলাম যে ওএস না থাকলেও অনেক যৌগ আছে যারা ক্ষার, কিন্তু তার পিছনে রিজন সে ব্যাখ্যা করতে পারে নাই। আমরা এখন নতুন থিওরিতে আসি। আমরা আরোনিয়াসের থিওরি থেকে, আরোনিয়াসের থিওরি, এই যে তিনটা থিওরি পড়াইতে লাগে সর্বোচ্চ 2 মিনিট। কয় মিনিট লাগে? আমি ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে টাইম কিল করাইতেছি, কথা কি বুঝাইতে পারছি? পরে যদি কোনোদিন হয় আমি 2 মিনিট পড়াবো। কয় মিনিটে পড়াবো? কয় মিনিট? 2 মিনিট। কিন্তু এখন তো প্রথমবার, তো এই জন্য একটু টাইম নিয়ে পড়াচ্ছি। কত হলো ভাই আরোনিয়াসের অ্যাসিড কারে বলে? বলো। যারা জলীয় দ্রবণে অ্যাসিড দেয়, এস দেয় তারা অ্যাসিড, যারা জলীয় দ্রবণে ওএস দেয় তারা কি? কথা শেষ। বুঝতে পারছি? বিজ্ঞানী ব্রনেসের লাউরি এসে আরোনিয়াসের ডাক দেবো, ভাই আপনি কি শুরু করছেন মিয়া? এত ছোট লোক হইলে হয় নাকি? আপনি এত ন্যারো মাইন্ডের কি কারণে? আপনি একটু ন্যারো মাইন্ডটা ওয়াইড করেন। বলেন ভাই জলীয় শব্দটা কেটে দেন। কি কেটে দেন? জলীয় শব্দটা আপনি যদি এখান থেকে কেটে দেন, তার মানে এস দিলেই অ্যাসিড, সেবার কি হোক, জলীয় হোক, অজলীয় হোক, গ্যাসীয় হোক, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? ব্যাপারটা হলো এমন আর কি, যে এখানে জলীয় অজলীয় গ্যাসীয় বলতে কোনো নির্দিষ্ট করে দেয়নি। ঠিক আছে? আর লুইস এসে বলতেছে কি মিয়া হাইড্রোজেন আর ওএস নিয়ে পড়ে আছেন, হাইড্রোজেন আর ওএস মিয়া বাদ দেন, জলীয় অজলীয় তো দূরে থাক, আপনার হাইড্রোজেনে বাদ দেন। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি হাইড্রোজেন আছে? তাইলে আমরা সেখানে যাচ্ছি। তো এই ব্রনস্টার লাউরি তত্ত্বের সাথে আরেকটা থিওরি আছে, সেটা নাম হচ্ছে অনুবন্ধী অম্লক্ষারক, যেটা অলরেডি তোমাদের ধারণা হয়ে গেছে। আমি ভাপার প্রক্রিয়া পড়ানোর সময় যে অনুবন্ধী অম্লক্ষারক পড়াইছিলাম সেখানে অলরেডি তোমাদের ধারণা আছে, তারপর আমরা ধারণা এখানে দিচ্ছি। তা আমরা একটু বইয়ের কথাবার্তাতে চলে যাই, আসো। অম্ল হলো এমন একটি যৌগ বা আয়ন যারা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। প্রোটন কি করতে পারে? আর ক্ষারক হলো এমন একটি যৌগ বা আয়ন যা অম্ল হতে প্রোটন গ্রহণ করতে পারে। কি গ্রহণ করতে পারে? তারা অম্ল হলো প্রোটন দাতা। কথাটা একটু কি হবে, যারা হাইড্রোজেন আয়ন দেয় তারা কি? প্রোটন মানে কি? প্রোটন মানে কি? হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন যারা দেয় তারা কি? যারা ওএস আয়ন দেয়, মানে হাইড্রোজেন আয়ন কি বলে গ্রহণ করে তারা কি? ওই ইনডাইরেক্টলি ওই কথাটাই তো, হাইড্রোজেন আয়ন। কিন্তু এখানে কোনো জলীয় অজলীয় কিন্তু কিছু লিখছে কিন্তু জলীয় অজলীয়। আচ্ছা আমাকে একটু বলো, ব্রনস্টার লাউরি তত্ত্ব অ্যাসিড কারা? যারা প্রোটন দান করে। কথা শোধ সহজ হিসাব, যারা কি? প্রোটন। প্রোটন মানে কি? হাইড্রোজেন। প্রোটন মানে হাইড্রোজেন প্লাস, প্রোটন মানে তো হাইড্রোজেন প্লাস। তারা যারা এস প্লাস দান করে, যারা প্রোটন দান করে তারাই অ্যাসিড, আর যারা গ্রহণ করে তারা কি? আচ্ছা আমরা একটু সামনে আগাচ্ছি। তো এই থিওরিটাকে অম্লক্ষারকের প্রোটনীয় তত্ত্ব বলা হয়। পরীক্ষাতে আসবে এই তত্ত্বটা কে দিয়েছে? বিজ্ঞানী ব্রনস্টার লাউরি দিয়েছে। তা আমরা খুব কিউট কিউট কিছু উদাহরণ নিয়ে আসলাম এখানে। আমি লিখতেছি না, তোমাদের লিখলে একটু ভালো হতো, কিন্তু এখান থেকে লিখে লিখে পড়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না তো, দৌড়ে দৌড়ে পড়াচ্ছি। শরীরটা টায়ার্ড লাগতেছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে করো পানি, খেয়াল করে দেখো, এটা কি অ্যাসিড না ক্ষারক? আমি জানি না, মনে করো এগুলো জানি না আমি। ঠিক আছে? এখন দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের বারবার তো অ্যাসিড চলে আসে, মনে করো এই জিনিসটা থেকে ক্লোরিন আয়ন আসলো, আর এসটা গেলো এখানে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন হলো। আমার একটু দেখেন তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি দিছে? এই জন্য এটা কি একটা। আচ্ছা এই পানি কি করছে? হাইড্রোজেনটা তাহলে সে কি হয়ে গেছে? এই যে পানি, তার মানে কি? বুঝতে পারছো? আচ্ছা এদিকে খেয়াল করেন, পানি আর সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন একটা তারা দিছে, সে হয়ে গেছে হাইড্রোনিয়াম আয়ন। আর হাইড্রোজেন যখন সরে এটা আয়ন হয়ে গেছে, তাহলে এই যেহেতু তারা হাইড্রোজেন দিছে তাই এ এলো অ্যাসিড, আর এ যেহেতু নিচে তাই এলো কি? ক্ষার। বুঝতে পারছি? আবার এখান থেকে খেয়াল করো, হাইড্রোজেন তারা দিয়ে দিছে, সে হয়ে গেল H3O+, আর এই তো আর SO4 2- আছে, যেহেতু সে হাইড্রোজেন তারা দিছে সে ক্ষার, সে হলো কি? অ্যাসিড। আবার নাইট্রিক অ্যাসিড এবং পানি, তাহলে এখান থেকে এস কোথায় গেছে? এখানে, তাহলে এ হলো ক্ষার, এ হলো কি? অ্যাসিড। তাহলে আমরা যেটা বুঝলাম, অ্যাসিড মানে কি করবে?
হাইড্রোজেন তার আছে তো হাইড্রোজেন, এই জন্যই তো সে দান করতে পারতেছে। তার এসিড আছে বলেই তো, হাইড্রোজেন আছে বলেই তো সে দান করতে পারতেছে। তাহলে যে হাইড্রোজেন আয়ন দান করে, যে প্রোটন দান করে সে কি? এই অর্ক বলো, যে তুমি একবার চুপ হয়ে বসে থাকো কেন, বলো যে হাইড্রোজেন আয়ন দান করে সে কি? এসিড। কথা কি ক্লিয়ার, বুঝাইতে পারছি? তাহলে এখানে H3 এই চারটা এখানে গেছে, এই জন্য হাইড্রোনিয়াম আয়ন হয়ে গেল, যেহেতু তার থেকে গেছে এই জন্য অ্যাসিড। আচ্ছা এখানে একটু দেখেন অ্যামোনিয়াম, তাহলে এটা খারাপ হলো কেন? কারণ হাইড্রোজেন এখান থেকে নিল সে, যেহেতু সে নিল তাই কি খার, আর এটা অম্ল, এটা ঘুরে দিলে লিখলো আর কি OH আয়ন, তাহলে এখান থেকে এস আসলো পানি হয়ে গেল, যেহেতু এখান থেকে এস আসলো এ নিল এই জন্য এটা খারাপ, আর এ দিয়েছে এই জন্য অম্ল। তাইলে এখন ঘটনা একটু বুঝো তো। এখন একটা কথা খেয়াল করো, আমরা মনে আছে না সকল নবী রাসূল, নাকি সকল রাসূলের নবী? আচ্ছা এরকমটা পড়ছি না? তো ঠিক এরকম একটা কথা যে সকল ব্রনস্টেড, সকল আরহনিয়াস ব্রনস্টেডে, সকল ব্রনস্টেড আরহনিয়াস না, আরহনিয়াস শুধু তরলের ক্ষেত্রে, আর ব্রনস্টেড সবার ক্ষেত্রে। তো ব্রনস্টেডের আন্ডারেই তো আরহনিয়াস আছে, কথাকে বুঝাতে পারছি? তাহলে আরহনিয়াসের মধ্যে এসিড হলো অল্প, কিন্তু ব্রনস্টেড লাউরি তত্ত্বের মধ্যে এসিড হলো কি? এসিডের সংখ্যা অনেক বেশি, বুঝতে পারছে? তাহলে আমরা যেটা বলতে পারি যে সকল আরহনিয়াস এসিডই ব্রনস্টেড নয়, বুঝতে পারছি? পরীক্ষাতে আসলে ব্যাখ্যা দিবা। এখানে আবার তোমাদেরকে তারা ছোট বাবু হিসেবে ট্রিট করলো যে না তোমরা বিক্রিয়া দেখে মনে হয় বুঝতেছো না ভালো করে, এদের তারা এখানে একটা মডেল আইনা দিয়ে দিল, ঠিক আছে? এটা দিয়ে তারা হিজিবিজি করে দিছে। হ্যাঁ এই যে এই ব্যাপারটা আর কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এখান থেকে একটা, ঠিক আছে, যুক্ত হচ্ছে সে হাবি যাবে, ধরে চিত্রের দিকে তাকাবো না। আচ্ছা এরপরে বলছে অ্যাসিড প্রোটন দাতা, ক্ষারক প্রোটন গৃহীতা। তো এটা তো আমরা তো জানা কথা, দেখছি অলরেডি, দেখছি না? অ্যাসিড যে প্রোটন দাতা তাকে আর বলা দরকার আছে? এটা অলরেডি বলছি দিছি। আর ক্ষারক হলো প্রোটন গৃহীতা, এটা তো আমরা বুঝতে পারছি না? ওকে, এবার আসি উভয়ধর্মী যৌগ। তাই পানিকে কি বলা হয়? কেন পানিকে উভয়ধর্মী যৌগ বলা হয়? দেখতে পারতেছেন আপনি? কে বলবা? সামিউল তুমি পারবা না? পারবা? থাক তারা বলি না, তোমরা একটু মেরে হেল্প করো আমাকে। এই পানি এখানে আর এই পানি, হ্যাঁ এই ক্ষেত্রে এসে নিচে আর এই ক্ষেত্রে এসে সে দিয়েছে, তাহলে এই উদাহরণটা কি পরীক্ষার খাতা লিখতে পারবা না তুমি? এটা 2 মার্কের পরীক্ষাতে আসবে। পানি একটু উভয়ধর্মী যৌগ ব্যাখ্যা করো, তাহলে সুন্দর মতো এই জিনিস দিয়ে দিবা। কথাকে বোঝাতে পারছি? আমি যখন পর্যাবৃত্ত রসায়ন পড়াইছি তখনও এটা কিন্তু ছিল, অক্সিজেন ছিল 16 নম্বর গ্রুপের মৌল, তখন আমরা লেখাইছিলাম পানি একটা উভয়ধর্মী যৌগ, তখন আমরা পানিকে একবার এসিডের সাথে বিক্রিয়া করাইছি, পানিকে একবার ক্ষারের সাথে বিক্রিয়া করাইছি, বুঝাতে পারছি? আর এটা তো আরো সহজ, আরো তো সহজ মেকানিজম। পানি একটা উভয়ধর্মী যৌগ, এটা তো আরো সহজে বোঝানো যাচ্ছে না? খুব সুন্দর। বিক্রিয়া মনে রাখা দরকার নাই তো, এগুলো তো বুঝে এমনি যায়, বাসায় তুমি মনে রাখা লাগবে না, এমনি মনে থাকবে, বুঝাইতে পারছি? মনে রাখার জন্য পড়লে মনে থাকবে না, কিন্তু তুমি যদি বোঝার জন্য পড়ো তাহলে অটো মনে থাকবে। উভয়ধর্মী যে যৌগগুলো তাদেরকে কি বলা হয়? অ্যাম্ফোটেরিক। আচ্ছা এখান থেকে তোমার পরীক্ষাতে অবশ্যই 4টা অপশন দিয়া বলবে নিচের কোনটি উভয়ধর্মী যৌগ, খুব বেশি পরীক্ষাতে আসে এগুলা। আমরা একটু আসি, কথা কি খেয়াল করো, বুঝতে পারছো? 4টা অপশন দিবে, দিয়া বলবে নিচের কোনটি উভয়ধর্মী, এত বেশি আসছে যা বলার বাইরে। দেখেন দুধের শিশুকে জিজ্ঞাসা করলো, সে এখন পারবে। বাইকার্বন আয়ন একবার অম্ল হিসেবে কাজ করছে, একবার ক্ষারক হিসেবে কাজ করছে, আপনারা একটু দেখেন তো। হ্যাঁ একবার দিছে, একবার কি রে, বোঝা যাচ্ছে কিনা? তুমি বুঝতে পারছো নি? প্রথমটাতে সে কি হিসেবে কাজ করছে? অম্ল। কেন? কারণ সে এই যে দেখো সে দিয়েছে, তাহলে অম্ল হিসেবে কাজ করছে। পরটাতে সে নিচে, এই জন্য সে ক্ষারক হিসেবে কাজ করছে। আবার এইখানে সে প্রথমবার কি করছে? প্রথমবার হলো দিছে, এখানে দিছে, আর পরের সে এখান থেকে নিচ্ছে, তাহলে একই জিনিস একবার কি হিসেবে কাজ করতে পারে? তাহলে অপশন আসলে কিন্তু তখন তোমার এগুলো পারতে হবে, যে থিওরি বুঝো না ও কি এমসিকিউ অ্যান্সার করে পারবে? ইন্টারমিডিয়েট একটু মানে অন্য লেভেলের রে ভাই,
কি বলে তোমাদেরকে বোঝাই, আমার কাছে খুব কষ্ট লাগে, কষ্ট মানে খুবই কষ্ট লাগে। কথা বললে কান দিয়ে যাবে না তোমাদের আসলেই। দিন ওই কথা বলতে বলতে দিন শেষের সময় চলে আসবে। ওরে বাবা রে বাবা। আচ্ছা আসো, তাহলে এটা উভয়ধর্মী যৌগ ব্যাখ্যা করো। তাহলে ঠিক একই রকম আমরা যদি এখানে আসি, হাইড্রোজেন সালফাইড, ডাইহাইড্রোজেন ফসফেট, মনোহাইড্রোজেন ফসফেট, ডাইহাইড্রোজেন ফসফাইড, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি দেখো এই প্রত্যেকটা উদাহরণ তোমাকে জানতে হবে, মানে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, ব্যাখ্যা তো সেম, ব্যাখ্যা তো প্রত্যেকটা সেম, একবার দিছি একবার নিছি। এক্ষেত্রে সে কি করছে, দিছে, এক্ষেত্রে সে নিছে, এক্ষেত্রে সে তারে দিছে, এক্ষেত্রে সে নিছে, নিলে খার দিলে অ্যাসিড, নিলে খার দিলে অ্যাসিড। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা ব্রনস্টের লাউরির পরবর্তী আমাদের যে পড়া সেটা হলো অনুবন্ধী অম্লক্ষারক মতবাদ। একটু তো বুঝতে পারছো, যতটুকু পড়াইছি একটু কোনো অক্ষরপাত দিছি, বুঝতে অসুবিধা হয়েছে। অনুবন্ধী অম্লক্ষারক কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তা আমরা তোমাদেরকে বলছিলাম অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় ওই যে সেই বিক্রিয়াটা তোমাদেরকে যদি আমি এখান থেকে দেখাই, এই হলো একটা অ্যাসিড, এই হলো একটা ক্ষারক। এখন এই HCl এর বিক্রিয়া করে তুমি একটু চিন্তা করে দেখো, এস তো এটার সাথে যুক্ত হয়ে H3O প্লাস হলো আর Cl এখান থেকে আসলো। অ্যাসিড থেকে যে অংশটা আসবে সেটাকে বলবো ওই অ্যাসিড অনুবন্ধী ক্ষারক, আর ক্ষারক থেকে যেটা আসবে সেটাকে বলা হবে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী কি অ্যাসিড। কথা কি বুঝলা বলো তো? অনুবন্ধী ক্ষারক, ক্ষারক থেকে যেটা আসবে সেটা কি অনুবন্ধী। আমরা এটা বাফার দ্রবণের আগে দিয়ে একটু পড়াই দিয়েছিলাম তোমাদেরকে। অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোজেন সালফাইড, তাহলে তুমি দেখো এখান থেকে আসলো এই অ্যামোনিয়া কি এটার ভিতরেই আছে নাকি এটার ভিতরেই আছে? অ্যামোনিয়ামের মধ্যে আছে। যেহেতু অ্যামোনিয়ামের মধ্যে আছে তাহলে এটা না একটা অম্ল। আচ্ছা, আমরা তো আগে অম্ল ক্ষারক কোনটা সেটা তো বুঝছি, কথা কি ক্লিয়ার? অম্ল এটা কেন, ক্ষার কেন, এটার ব্যাখ্যা তো হয়ে গেছে অলরেডি। এখন আমরা এই যে দুইটা জিনিস পাইলাম সেই দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি, কথা কি ক্লিয়ার? এই দুইটা নিয়ে কাজ করতেছি না, কাজ হলো এই দুইটা নিয়ে। সোজা হিসাব ভাই, অ্যামোনিয়া কার মধ্যে দেখতেছো? এটার মধ্যে, অম্লের মধ্যে দেখতেছো, এই জন্য এটা হবে তার উল্টাটা ক্ষারক। H2S কার মধ্যে দেখতেছো? এসটা কার মধ্যে আছে? ক্ষারের মধ্যে, তার মানে তার হবে উল্টা অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড। বুঝতে পারছি? কনজুগেট, উল্টা বিপরীত। অ্যাসিড থেকে যে অংশ আসবে আর ক্ষার থেকে যে অংশ আসবে। তাহলে ব্রনস্টার লাউরির অম্লক্ষারক মতবাদ অনুসারে কোনো অম্ল বা অ্যাসিড কোনো ক্ষারক পদার্থকে একটি প্রোটন দান করে যে আয়ন বা অণুতে পরিণত হয় সেটাকেই তো বলা হয়। হ্যাঁ, সিম্পল বিষয়। আচ্ছা, এখানে বলছে তার একটু পাকনামি না করলে হয় নাকি? বৈশিষ্ট্য, অনুবন্ধী ক্ষারকের কি বৈশিষ্ট্য? অনুবন্ধী ক্ষারকের কি বৈশিষ্ট্য? আমি শুনো, মাথার বিষয়টা কি, আমি তোমাদেরকে এক উদাহরণ দিয়ে দুইটা বুঝাই দিচ্ছি, তারা অর্ধেক অর্ধেক করে বুঝাইছে। এখানে অনুবন্ধী ক্ষারক বুঝাইছে, এখানে আবার অনুবন্ধী অম্ল বুঝাইছে। আমি তো এক বিক্রিয়াতে দুইটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, একটু একটু এদিকে তাকান। বৈশিষ্ট্য, অনুবন্ধী ক্ষারকে এর অম্লের চেয়ে একটা হাইড্রোজেন কম থাকে। দেখো তো, অম্ল অনুবন্ধী ক্ষারক, তাহলে এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে হাইড্রোজেন তো নাই, তাহলে কি হাইড্রোজেন কম আছে না? এটাই তো, হাইড্রোজেন কি থাকে, কম থাকে। কি আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা আসো, তাহলে অনুবন্ধী ক্ষারকে একটা হাইড্রোজেন আয়ন কি থাকে, কম থাকে, আমরা কি সেটা দেখছি। আচ্ছা, তাহলে এখানে অ্যামোনিয়াম আছে, হাইড্রোজেন কটা রে? এখানে কটা আছে? বুঝতে পারছে? তাহলে কি শিখলা, অনুবন্ধী ক্ষারকে মূল অম্ল থেকে একটা হাইড্রোজেন কি থাকে, কম থাকে, আর ক্ষারকের ক্ষেত্রে উল্টো হবে। ফলে এটি ঋণাত্মক চার্জ বেশি অথবা ধনাত্মক চার্জ কম থাকে। ঠিক আছে, ফলে একটি ঋণাত্মক চার্জ বেশি অথবা একটা ঋণাত্মক চার্জ বেশি হতে পারে। দেখেন তো এখানে কি একটা ঋণাত্মক চার্জ বেশি আছে কিনা। এই কথাটা দিয়ে আসলে তোমাদের মাথা নষ্ট করার জন্য দিচ্ছে, মানে হুদাই প্যারা দিচ্ছে। তারপর এটা যারা বুঝবে তারা তো বুঝবেই। দেখো তো এখানে কি মাইনাস আছে না? হয় মাইনাস থাকবে
আর যদি ধনাত্মক আয়ন থাকে এখানে 3টা, এখানে এটা এখানে আছে কটা? এখানে নাই, মানে এটা কমে। যদি এখানে 2+ থাকতো এখানে হবে কি? এখানে তো ঋণাত্মক, দেখো এখানে হয় ঋণাত্মক আয়ন, এখানে ধনাত্মক আয়ন আছে কটা? এখানে আছে। যদি এখানে থাকতো 2টা, একটা, মানে এটাই বলছে একটা ঋণাত্মক চার্জ বেশি হবে। এখানে যদি ঋণাত্মক চার্জ থাকে -1, এখানে থাকে -2, এখানে যদি -3 থাকে, এখানে যদি +2 থাকে 1, প্লাসের দিক দিয়ে কমবে, মাইনাসের দিক দিয়ে কি হবে? কোথায় ভাই এত প্যারা? ঠিক আছে, দরকার তো নাই, এত কাহিনী দরকার আছে? কথা কি বুঝাইতে পারছে? তারা এটা বৈশিষ্ট্য লিখছে। এবার আসে অনুবন্ধী অম্ল। অম্ল তো অলরেডি বোঝানো হয়ে গেছে যে ক্ষারক থেকে যেটা আসবে তাকে কি বলা হবে? আচ্ছা বলো ছেলেরা, অনুবন্ধী অম্লের বৈশিষ্ট্য বলো। হ্যাঁ, আর কি ঋণাত্মকটা কমবে? তার আগের লাইনটা একটু বলো না। ওই যে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বেশি থাকবে কি? হ্যাঁ, ক্ষারক যেটা হাইড্রোজেন গ্রহণ করছে তার মানে কি না? দেখো অম্ল ক্ষারক মতো কোনো ক্ষারক, তাহলে এখানে বৈশিষ্ট্য কি? অনুবন্ধী অম্লের ক্ষারকের চেয়ে একটি হাইড্রোজেন কি থাকবে? ফলে একটি ঋণাত্মক চার্জ কম। কথা কি বোঝাতে পারছি? তো দেখেন তো অ্যামোনিয়া, এখানে কি হলো? অ্যামোনিয়াম প্লাস, তাহলে হাইড্রোজেনটা বেশি হলো। আবার তুমি দেখো ওএস আয়ন, তার অনুবন্ধী কি? H2 অনুবন্ধী অম্ল কি? ক্ষারের অনুবন্ধী অম্ল কি? এটা না, পানি না? কারণ কি ওএসটা তো এখান থেকে, পানিটা তো এখান থেকে আসছে। তাহলে এখানে তুমি একটু খেয়াল করো, মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে কি আছে? ভাই ওদিকে তাকানোর দরকার নাই, মাথা গরম করো না, তোমাদের মাথা গরম করো না। এরপরে বলছে অনুবন্ধী অম্ল এবং তীব্র ক্ষারের তীব্রতা। পরবর্তী টপিকে আসো। আমরা আরএনএসের মডেল কি বুঝতে পারছো? ব্রনস্টেডের থিওরি কি বুঝতে পারছো? অনুবন্ধী অম্ল ক্ষারক কি বুঝতে পারছো? ক্লিয়ার? এখন আসি আমরা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারকের তীব্রতা, তাদের কি তীব্রতা, কার তীব্রতা কেমন হবে সেটা আমরা পড়ি। এখন আসো, বলছে তীব্র অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ওই অম্লের তুলনায় মৃদু বা দুর্বল হয়। আরে কি সুন্দর কথা, এসব কথা শুনতে মজাই লাগে। তোমরা ক্লাস 10-এ যখন পড়ছিলা তখন তোমাদের ক্লাস 10-এর বইতে 1 পেজ পড়ার পর একটা এমসিকিউ বইটা, ইন্টারভিউ উঠার পর দেখলে দেখি প্রতি লাইনে লাইনে এমসিকিউ, তাও 2-3 লাইনে, অন্য সময় 1 লাইন। আবার মেডিকেলে যখন যাবা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে এমসিকিউ। এই কথা কি বুঝতে পারছো? এই কথাটা শোনার পরে আমরা যে লাইন পড়ি, যে অক্ষর পড়ি, ওটাই আমাদের এমসিকিউ মেডিকেলে। ঠিক আছে? তো তীব্র অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ওই অম্লের তুলনায় কি হবে? মৃদু বা দুর্বল হবে। এবং দুর্বল বা মৃদু অম্লের যেটা থাকবে সেই অনুবন্ধী ক্ষারক কি হবে? এবং দুর্বল বা মৃদু অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তার তুলনায় কি হবে? সবল হবে। উল্টা এদিকে একটা তাকান, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড? তাহলে তার অনুবন্ধী ক্ষারক কি সবল না দুর্বল হবে? খুব সুন্দর। তীব্র ক্ষারক ওএস, সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসলো, তাহলে তার যেটা অনুবন্ধী সেটা কি হবে? তাহলে তীব্র উল্টা কি হয়? মৃদু হয়। আবার এদিকে তাকান, বাইকার্বনেট আয়ন, এটা মৃদু অম্ল, এটা কি অম্ল? মৃদুর উল্টাটা কি হবে? তার মানে মৃদু অম্ল থেকে যেটা পাবো আমরা ক্ষার, সেটা কি পাবো? আবার মৃদু ক্ষারক থেকে যে অম্লটা পাইলাম অনুবন্ধী অম্ল, সেটা কেমন হবে? কথা কি ক্লিয়ার? মৃদু, তাহলে আমরা তো জানি অ্যাসিডের উল্টাটা হলো কি? অনুবন্ধী ক্ষারক, সেটা না বলবা। ক্ষারের উল্টাটা কি? অনুবন্ধী অ্যাসিড। তাহলে ক্ষার যদি সবল থাকে অনুবন্ধীরা দুর্বল হবে, ক্ষার যদি দুর্বল থাকে, ঠিক অ্যাসিডের ক্ষেত্রে সেম জিনিস, মূল যৌগ সবল হলে অনুবন্ধীরা দুর্বল। কত হলো সেটা কল আসছে নাকি? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, ডিস্টার্ব হলো বলবো। তাহলে এখন আসি অম্ল ও অম্লের তীব্রতা। অলরেডি আমরা বুঝাই দিছি। এই বক্সটার দিকে একটু আপনারা তাকান তো, বক্সটা কি বুঝতে পারতেছ? বক্সটা বুঝতে পারতেছ না, সে বুঝতে পারতেছ না, তুমি তাকাই তো নাই, কি বুঝবা? বলো বলো, দেখো। হ্যাঁ, তাহলে আমরা না বললাম তাই তো এখানে আছে না লেখা? এখানে একটা পেজে সব লেখা দিচ্ছে, এগুলোকে মুখস্থ করতে হবে? কিচ্ছু না, এটা তোমরা জানোই অলরেডি। কি রে? হাইড্রোক্লোরিক অ্যাসিড
অম্ল অম্লের তীব্রতা, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু তীব্র তাই এটার ভিতর থেকে যেটা ক্লোরিন আসতো সেটা কি নাইট্রিক অ্যাসিড তীব্র, তার মানে এটা কি নাইট্রেট কি মৃদু, তো এখানে সব তীব্র। কার্বনিক অ্যাসিড মৃদু, তার মানে এটা কি তীব্র। এটা কি এই ইথানোইক অ্যাসিড মিথানোইক অ্যাসিড এগুলো কি মৃদু না, তো এগুলার যে আয়নগুলো এগুলো কি হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে দুর্বল অ্যাসিড, তার কি তীব্র। হাইড্রোজেন সালফার পানি মৃদু, তাহলে তারগুলো কি এই মানে এক চাট দিয়ে দিছি আর কি, কাজ নাই আর কি, সব এক বক্সে দিয়ে দিছে। আবার ক্ষারকের ক্ষেত্রে এই ক্ষারগুলোরও কি একটু পর্যন্ত হলো তীব্র, তো এদের অনুবন্ধী যে অম্লগুলো হবে মৃদু, আবার এগুলো সব হলো মৃদু ক্ষার, তাহলে এদের অনুবন্ধী অম্ল যেগুলো সেগুলো কি বুঝতে পারছে। চিন্তা করে পড়তে হবে, মাথা চিন্তা করা পড়তে হবে, এগুলো তো শুধু শুনলে মাথার উপর দিয়ে নিয়ে গেলে তো পারবা না। এই বক্সটা পারতে হলে তোমাকে তো আগে বুঝতে হবে অনুবন্ধী অম্ল ক্ষার কারা, আমি তো সেটা শিখে ফেলছি অলরেডি। তার আগে বুঝতে হবে কেন অনুবন্ধী হলো, কেন অনুবন্ধী সেটাও বোঝানো হলো, এসিড কেন ক্ষার কেন সেটাও বুঝতে হবে, সেটাও তো বুঝাইছি আমি। হুট করে তুমি কথাটা শুনলেই তো বুঝবে না। যেমন একবার বিশ্বাস করবা কিনা তুমি, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি বিশ্বাস করবা নাকি করবা না? এই জিনিস আমি কবে বুঝছি জানো? এই জিনিস আমি মনে হয় সেকেন্ড ইয়ারে এসে বুঝছি মেডিকেলে। কথা কি বুঝতে পারছে, বাংলা কথা কি ক্লিয়ার? তুমি বিশ্বাস করবা এই জিনিস আমি যখন মেডিকেলে সেকেন্ড ইয়ারে এসে স্টুডেন্ট পড়াইতে পড়াইতে এগুলো বুঝছি। কারণ আমি মেডিকেল পার করে আসছি, আমি এমসিকে আন্দাজে মুখস্থ করে আমার মাথায় ঢোকে নাই, কারণ আমাকে স্যাররা এইভাবে পড়াই নাই তো কোনোদিন। গিয়েছি 70-80 জন একসাথে ক্লাস করছি, কান দিয়ে ঘুমাইছি বা ঢুকছি, কিন্তু যাইতাম হলো আমি রেগুলার, কারণ তাইলে বাসায় পড়তাম, কিন্তু এগুলো কি নিজে পড়লে আসলে সব বোঝা যায় না, বুঝাইতে পারছি। তখন জানি কেমন জানি লাগে। আমি যেরকম দৌড়ে দৌড়ে লাইন বাই লাইন পড়াই, সারা তার বই ধরে পড়াচ্ছিল না, সারা তো বোর্ড নাই, ওই যে হোয়াইট বোর্ডে আজকে আমরা এসিড খাত তত্ত্ব পড়াবো, ব্রন স্টেট পড়াবো, সারা সারের মতন করে লিখে দিতে শেষ, ঠিক আছে, বা নোটও না কিন্তু এই জিনিস। তাহলে চারটে এখন তোমরা দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, বইটা আছে কারো কাছে, সেকেন্ড পেপার বইটা আছে কারো কাছে, এই দেখো। এখন তোমাদেরকে আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখাই, এই দেখো এখানে হিউজ পরিমাণ এমসিকিউ, অনেক এমসিকিউ, কোনটা এই যে অনুবন্ধী ক্ষার, কোনটা অনুবন্ধী অ্যাসিড, এগুলো তখন আমি এক সাম মুখস্থ করে ফেলছিলাম, বুঝছো, যে উত্তর এগুলো এরকম হবে, ঠিক আছে। কিন্তু আমি এই দেখো নিচের কোন জোড়া, এই দেখো এখানে আছে, এই দেখো কোন সুন্দর মতন আছে, নিচের কোনটি তীব্র অ্যাসিড, ঠিক আছে, লুইস অ্যাসিড কোনটা, এই অ্যানোটের অনুবন্ধী অ্যাসিড কোনটা, জীবনে মানুষ মাইরা ফেললাম ইয়া, যদি কেউ না বুঝে সে কি পারবে এটা থেকে বাইর করতে? বিশ্বাস করো কত সময় নষ্ট করছে, এই অ্যানোটের অনুবন্ধী অ্যাসিড কোনটা, এটা কোত্থেকে আসলো, ঠিক আছে। তাহলে এগুলো তো তোমরা বোঝোই। এখন এইটা অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে, বের করবা তোমরা, তো এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। যতটুক বলছি অতটুকু অত সহজ পড়া না রে বাবা, পরীক্ষার হলে প্যাস লাগবে শিওর। কোনটাতে এইচ বেশি ছিল, কোনটাতে এইচ কম ছিল, কোনটাতে প্লাস বেশি বলছে, কোনটাতে প্লাস কম, কোনটাতে মাইনাস বেশি, কোনটাতে কম, বুঝাইতে পারছি, প্যাস লেগে যাবে। মাথার মধ্যে নখপদর্পণ থাকতে হবে, অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার কোনটাতে কি বেশি কোনটাতে কি কম এটা জানতে হবে, তাহলে এমসিকিউ অ্যান্সার করতে পারবে। আর এমসিকিউ অবশ্যই আসবে, একটা এমসিকিউ আসবেই। ওই এই কথাটা আমি যে বলছি না, পরে ওই যে ব্যাটেলস অফ বায়োলজির কথাটাই তো আমি বলি, কয়েকদিন আগে কয়েক মাস আগে এই পোস্টটা করছিল যে সে এমবিবিএস পাস করছে মোটামুটি 60% পড়া দিয়া, মানে পারা দিয়া, কথা 60 না কত পার্সেন্ট বলছে, 50%, এখন এসে শিখছে, বুঝাইতে পারছি। মানে আমরা যে মেডিকেলে টিকলাম, আমরা যে ইন্টার পড়াটা, সেই পড়াটা কত পার্সেন্ট পারতাম, 60%, অনেক পড়ে এখন এসে শিখছি, অনেক পড়া। এই জিনিস আগে জীবনে পারতাম না, ইন্টারে তো পারতামই না, বুঝো না, এই পড়াইতে পড়াইতে না পড়তে পারছি। মোটামুটি কয়েকটা বেশ না পড়াইলে তো আসলে পারা যায় না। ব্রনস্টার লাউরি এসিড ক্ষারক তত্ত্বভিত্তিক পড়ানো শেষ। আমাদের এর পরবর্তী পড়া হলো এসিড ক্ষারকের লুইস তত্ত্ব। কি তত্ত্ব? তো আসো আমরা নতুন একটা থিওরি শুরু করে, লুইস তত্ত্ব, ঠিক আছে, আসো। আর একটা থিওরি পড়া দিচ্ছি, তাহলে 3টেই শেষ হয়ে যাবে আজকে। লুইস তত্ত্ব, লুইস তত্ত্বতে এইবার আসি ঘটনা, ওই আগেরটা তো হাইড্রোজেন নিয়ে আলোচনা, কি রে আগেরটা থেকে হাইড্রোজেন ছিল না, যে যে হাইড্রোজেন আয়ন দান করবে বা যে প্রোটন দান করবে, কিন্তু কোন কথাটা ছিল না, লিকুইড জলি কথাটা ছিল না। এই আইসা বলতেছিল কি জানো, যে কি হাইড্রোজেন নিয়ে পারাপারি করতেছেন, তাহলে এখানে আর হাইড্রোজেন নিয়ে কোনো কথা নাই, কথাটা সুন্দর কিউট করে দুইটা কথা মনে রাখো, কিউট করে দুইটা কথা মনে রাখো।
যারা ইলেকট্রন যখন গ্রহণ করে তারা হলো অ্যাসিড। আই হাই রে, এটাকে কি বললা? যারা এস গ্রহণ করে তারা হলো ক্ষার। এখানে কিন্তু উল্টা, ইলেকট্রন। তাহলে এখানেও গ্রহণ করলে অ্যাসিড হয়, তবে কি গ্রহণ করলে? ইলেকট্রন জোড়। তাহলে অ্যাসিড হলো, লুইস অ্যাসিড হলো এমন যৌগ বা আয়ন যা একটি ইলেকট্রন জোড় গ্রহণ করে। কি করে ভাই? এটা কি হাইড্রোজেন? কি এটা? যে কোনো জিনিস হতে পারে। কি গ্রহণ করবে? তো যে ইলেকট্রন গ্রহণ করবে সে কি? যে ইলেকট্রন গ্রহণ করবে সেই কি? যে ইলেকট্রন দান করবে। এখন আপনারা কি মনে আছে জানেন, যার ইলেকট্রন কে গ্রহণ করবে? যার অষ্টক খালি আছে সেই তো। তো যার যে অ্যাসিড দিয়া দিছে তোমার কাছে, সাপোজ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কার্বন কি অষ্টক পূর্ণ থাকে? কার্বন ডাইঅক্সাইড কত? 6 না, 2 4 না, তাহলে অষ্টক পূর্ণ হয়েছে। তাহলে ইলেকট্রন নিলে কি কার্বন কি? কার্বন ইলেকট্রনের প্রতি লোভ আছে না? কার্বন কি নিতে চাচ্ছে না? তা তো বুঝবেই তো, যার অষ্টক অপূর্ণ থাকবে সে কি নিবে, তার নিবে মানে সে কি হবে? তার টেকনিক তো বুঝে গেছে। আর যারা অষ্টক পূর্ণ হয়ে আছে, মুক্ত যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দিয়ে কি করবে? সাপোজ অ্যামোনিয়া, তার মধ্যে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, যার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সে কি করবে? ওটা দিতে যাবে না মুক্ত জোড় ইলেকট্রন, আর দিলে সে কি হয়ে যাবে? যারা ইলেকট্রন জোড় দান করে তারা তার মানে কি? আর যারা ইলেকট্রন জোড় গ্রহণ করলো অ্যাসিড। এরকম একটা কোশ্চেন, হ্যাঁ এটা একটু একটু আমি তোমাদেরকে রিপিট করছিলাম। ওই যে কোশ্চেনটা তখন পড়াইছিলাম 15 নাম্বার গ্রুপের বৈশিষ্ট্য, NH3 এবং PS3 দুইজনের খাদ্যমিতা ব্যাখ্যা করো। তখন আমি বুঝাইছিলাম যে তারা দুটো আগে ক্ষার হয়েছে কেন, তার মেন রিজন বুঝাইছি। এরপরে এই দুটার ভিতরে আবার এই নাইট্রোজেন খাদ্যমিতা বেশি, কারণ নাইট্রোজেনের আকার ফসফরাস থেকে ছোট, নাইট্রোজেনের তড়িৎ ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। মাথার প্রতি যাচ্ছে একটু বলো, ইলেকট্রন যারা কারা ক্ষার বলো? যারা ইলেকট্রন, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি? অ্যাসিড। ওকে, তাইলে এখন একটা কথা বলা যায়, সকল আরোনিয়াস বলো আর ব্রন স্টেট সবই কি? এখন আমরা যদি বলি সকল ব্রন স্টেট অ্যাসিড, লুইস অ্যাসিডের অন্তর্ভুক্ত, কিন্তু সকল লুইস ব্রন স্টেট না। আরোনিয়াস ছিল ব্রন স্টেটের মধ্যে, ব্রন স্টেট আবার কার ভিতরে ঢুকে গেছে? তাহলে লুইস অ্যাসিড বলার মাধ্যমে, এই যে এই কথার মাধ্যমে কোনো লিমিটেশন আর রাখে নাই, কোনো তরল বলে নাই, কোনো কঠিন বলে নাই, আবার কোনো হাইড্রোজেন বলে নাই, বা এই পৃথিবীব্যাপী যেটার মধ্যে ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হলো কি হয়ে গেছে? অ্যাসিড হয়ে গেছে। তাহলে লুইস অ্যাসিডের সংখ্যা কি? অনেক বেশি। সব অ্যাসিড কার আন্ডারেই আছে? লুইসের মতবাদের আন্ডারে চলে আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আসো। এই যে দেখো এখানে বলছে অ্যামোনিয়া, OS আয়ন ইত্যাদি থাকা নিঃসঙ্গ ইলেকট্রন জল যা বন্ধন গঠন দান করে। তো ব্রন স্টেট মতবাদে সে যেটি ক্ষারক হয়, ঠিক আছে, আমরা বলছি অলরেডি। যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফেরাস ট্রাইক্লোরাইড, কপার 2+ আয়ন, এরা সবাই হলো লুইস অ্যাসিড। 1 মার্ক MCQ তে আসবেই 100%। নিচের কোনটি লুইস অ্যাসিড? একদম শিওর, এবং আমি একদম শিওর করে বোর্ড পরীক্ষাতেও ভুল করে আসছি। ঠিক আছে, একদম স্পষ্ট কথা মনে আছে। বোর্ড পরীক্ষা দিয়ে আইসা ইয়া করে দেখতাম, বই বের করে উত্তর মিলাতাম। প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দিয়ে আইসা আমার জীবনের সবচেয়ে কষ্টকর পরীক্ষা ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষাটা। আসলে কোনো পরীক্ষা থেকে কোনো পরীক্ষা কি না কম না। ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেওয়ার আতঙ্ক ছিল, তারপরে মেডিকেলে এসে ফাইনাল পরীক্ষা দিলাম, একই রকম একটা আতঙ্ক থাকে কোন পরীক্ষাতে, যে পরীক্ষাগুলোর সাথে তোমার লাইফ রিলেটেড। কথাকে বুঝাইতে পারছি? ইন্টার পরীক্ষা যদি তোমার খারাপ হয়, তোমার মেডিকেলের সফর শেষ। তো মেডিকেলে আমি তো আরও 4টা পরীক্ষা ফাইনাল দিয়ে আসলাম, তারপর না MBBS ফাইনাল পরীক্ষা দিলাম। কিন্তু এই পরীক্ষার সাথে সম্পর্ক কি? এই পরীক্ষা ফেল করলে আমি 6 মাস চলে যাবে আমার। এই পরীক্ষা ফেল করলে আমার প্রেস্টিজ ইস্যু আসবে। আমার বন্ধুরা ডাক্তারি করবে, আমি ডাক্তারি করতে পারতেছি না, আমি বসে আছি। আমার সামনে তারা ডিউটি করতেছে, আমি বসে হলের মধ্যে বসে ঘুমাইতেছি। কিন্তু আমি অন্য পরীক্ষাতে ফেল করলে আমার এত প্যারা নাই, আমি তো ক্লাস করতেছি। কথাকে বুঝতে, এই জন্য টেনশন বেশি, তো জ্যাম নেওয়ার চাপ বেশি। এই জন্য ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষাটারও এই কারণে বেশি পরিমাণ টেনশন, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষাতে A+ মিস, তো তোমার মেডিকেলের স্বপ্ন শেষ। মেডিকেল বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারছে? A+ কি 4.7 8 নিচে নামলে শেষ। ওকে, এরা লুইস অ্যাসিড, কারণ এরা ইলেকট্রন জল গ্রহণ করে। তো আমরা একটু উদাহরণে চলে আসি, আসো। তাহলে লুইস অ্যাসিড কারা কারা? এরা হলো লুইস অ্যাসিড, আর এরা হলো লুইস ক্ষার। তাহলে লুইস অ্যাসিড বিক্রিয়া যোগে ইলেকট্রন দান করে, আর এরা ইলেকট্রন এরা গ্রহণ করে, আর এটা কি করে? দান করে।
তা আমরা প্রথমে 3টা উদাহরণ আছে, 3টে উদাহরণ শেষ করি। আয় হায় সময় আছে 2 মিনিট, শেষ করে দিচ্ছি। ক্যাটায়নিক লুইস অ্যাসিড কি অ্যাসিড? এটা কি সে একটা ইলেকট্রন জোড় গ্রহণ করছে কিনা, এই জন্য এই অ্যাসিডটা কি, বা কপার 2+ এটা ক্যাটায়নিক লুইস অ্যাসিড। বুঝতে পারছি কেন এটা কেন লুইস অ্যাসিড? কারণ এটা ইলেকট্রন নিচে, আর এটা একটা ক্যাটায়ন, এই জন্য এটা কি ক্যাটায়নিক লুইস অ্যাসিড। অধাতব অক্সাইড লুইস অ্যাসিড, অধাতব অক্সাইড। সালফার ডাই অক্সাইড ধাতব অক্সাইড না অধাতব? সালফার কি অধাতু না? তাহলে অধাতুর অক্সাইড, সে এই পানি আছে না, পানির অক্সিজেনের মধ্যে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে না, সে 1 জোড়া নিয়ে নিল। 1 জোড়া যখন নিছে, তাহলে এই জন্য সে হয়ে গেল কি লুইস অ্যাসিড। যেহেতু এটা অধাতু, এই জন্য নাম হয়ে গেল কি অধাতব অক্সাইড লুইস অ্যাসিড। ঠিক আছে, না মনে রাখার দরকার নেই। মনে রাখতে পারলে ভালো, আর তুমি যদি না রাখতে পারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই। এখানে কি হয়, তারপরে তো প্রশম লুইস অ্যাসিড BF3, এটা একটা প্রশম যৌগ। উপরে কোনো প্লাস আছে মাইনাস আছে কিছু আছে, সে অ্যামোনিয়ার সাথে যুক্ত হলো, অ্যামোনিয়ার সাথে যুক্ত হলো, দেখো যুক্ত হলো, এই 1 জোড়া ইলেকট্রন দেওয়া। বোরনের অষ্টক খালি আছে কিন্তু, এই কারণে কি হলো, বোরন 1 জোড়া ইলেকট্রন নিতে পারছে সন্নিবেশ বন্ধনী করে। যেহেতু ইলেকট্রন দান করছে, এই জন্য সে কি এর লুইস ক্ষার, আর এটা হলো লুইস অ্যাসিড। বুঝতে পারছি? আচ্ছা, এই কথার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা কি মনে আছে? এই যে ইলেকট্রন যারা দান করছে তাদের কিন্তু আমরা আরেকটা নামে ডাকি, বলো তো তারা কি? এই যে এরা না লুইস ক্ষার, কিন্তু এদের না আরেকটা নাম আছে, বলো তো সেই নামটা কি? না, এদের নাম লিগ্যান্ড। সন্নিবেশ বন্ধন তৈরি করছেন এখানে, যারা ইলেকট্রন দান করে তাদেরকে কি বলে? শেষ হয়নি তো, বই এখনো গোছাইও না। পর্যাবৃত্ত তার মধ্যে বুঝাইছিলাম, অনেকগুলা ক্লাস নিয়েছি, 31টা ক্লাস নিয়েছি। এবার আছে লুইস অ্যাসিড রূপে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। কোনটা? অ্যালুমিনিয়ামের অষ্ট খালি আছে, সে ক্লোরিন এইখান থেকে সে কি করলো, একজন ইলেকট্রন নিল, নিয়ে সে একটা যৌগ তৈরি করলো। তাহলে এই যে মনে করো সে এইখান থেকে ইলেকট্রন নিল, এই জন্য সে হলো কি লুইস অ্যাসিড রূপে কাজ করতেছে। লুইস অ্যাসিড রূপে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলো এমসিকিউ পড়ে নিবা জাস্ট। লুইস অ্যাসিড রূপে FeCl3, এগুলো পরীক্ষাতে আসবে না, শুধু এমসিকিউতে আসবে। কিসে আসবে? নিচে কারা লুইস অ্যাসিড, নিচে কারা লুইস কার, শেষ। আর খ মার্কে আসবে লুইস অ্যাসিড বলতে কি বোঝায়, শেষ। তার মানে এগুলো কি এইভাবে যেমন আছে এমনি কি পড়া লাগবে? রিডিং তো পড়বাই, কিন্তু পরীক্ষাতে আসবে কেমন সেটা পরীক্ষাতে আসবে 2 স্টাইলে বলেই দিলাম। এমসিকিউতে আসবে নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস ক্ষার। আর খ মার্কে ফিক্সড কোশ্চেন, লুইস অম্ল আর লুইস মতবাদ বলতে কি বোঝায়। ঠিক আছে, আর অথবা এই একটা যোগে বেশি আসে, সেটা হলো এইটা। পরীক্ষাতে আসলে যদি আসে বেশি, সেটা আসলে এইটা আসে, এটা আসে। তো এটাও এইভাবেও আসে না, ওই যে আমি যেটা বললাম প্রশ্ন লুইস অ্যাসিড বলতে কি বোঝে, এটা আসো। ঠিক আছে, এটাই আসে। তাহলে আমাদের মোটামুটি অ্যাসিড ক্ষারের তত্ত্ব পড়ানো শেষ। অ্যাসিড ক্ষারের তত্ত্ব মোটামুটি পড়ানো শেষ। আমরা নেক্সট ক্লাসে কি পড়াবো? নেক্সট ক্লাস আমাদের আজকে যেটুকু গ্যাপ ছিল গত ক্লাস আর আজকের ক্লাসে মাঝখানে, ওইখান থেকে শুরু করবো। ওকে, দ্যাট মিনস থিওরি পড়াবো। আমাদের সিকিউর জন্য আসা যত কোশ্চেন আছে সব শেষ।